হ্যালো স্টুডেন্টস, তোমরা আশা করি সবাই রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্রা ফলো করো। সেখানে আমরা ক্লাস 7-এর ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড টার্মের জন্য যে প্রশ্নগুলো হচ্ছে বিভিন্ন স্কুল ওয়াইজ যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করব। আশা করি তাতে তোমাদের প্রশ্নগুলোর উত্তরগুলো যদি তোমরা একসাথে দেখতে পাও তাহলে তোমাদের সেগুলো সমাধান করতে বা প্রশ্ন উত্তর রেডি করতে সুবিধে হবে। প্রশ্নবিচিত্রা বইতে 212 পাতায় শৈলেন্দ্র সিরকার বিদ্যালয় গভর্নমেন্ট পন্সর্টের প্রথম প্রশ্নটা আছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করি। প্রথম পার্টে আছে ফিজিক্যাল সায়েন্স। দেখো আছে পুরো বাক্যে উত্তর লিখবে। আমি এখানে শুধুমাত্র যেটা সঠিক উত্তর সেটাকে হাইলাইট করে দিয়েছি রেড কালারে। তোমাদেরকে অ্যাকচুয়ালি উত্তর লেখার সময় তখন পূর্ণ বাক্যে লিখতে হবে। যেমন প্রথম প্রশ্নটা আছে, সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় ছায়া, প্রতিকৃতি, প্রতিবিম্ব, উপচ্ছায়া। এখানে সঠিক উত্তর হচ্ছে প্রতিকৃতি। তাহলে সঠিক উত্তর তোমাদের লেখা উচিত সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে দেখা যায় প্রতিকৃতি। আমি এখানে শুধুমাত্র সঠিক উত্তরটি হাইলাইট করেছি। প্রশ্ন, বস্তুকে আলোক উৎসের কাছে নিয়ে গেলে ছায়ার আকার বড় হবে, ছোট হবে, একই থাকবে বা কিছুই হবে না। বস্তুকে যদি আলোক উৎসের কাছে নিয়ে যাওয়া হয় তাহলে ছায়ার আকার বড় হবে। পরিবেশ বান্ধব শক্তি নয়, এখানে প্রশ্নটা ভালো করে খেয়াল করবে, শক্তি নয় বলেছে। অপশানে কি কি আছে? বায়ু শক্তি, জীবাশ্ম, সৌরশক্তি, জোয়ারভাটা শক্তি। বায়ু শক্তি, সৌরশক্তি, জোয়ারভাটা শক্তি এগুলো পরিবেশ বান্ধব শক্তি, যেহেতু নয় বলেছে তাই জীবাশ্ম। তারপরে আছে আকাশে রামধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণ, বর্ণালী সৃষ্টি করে। আর রামধনু আসলে বর্ণালী, এটা বিচ্ছুরণের কারণেই তৈরি হয়। পশ্চিমবঙ্গে বায়ুকল দেখা যায় বকখালিতে, এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে। এছাড়াও বেশ কিছু জায়গায় দেখা যায়, সেখানে পরবর্তীকালে আমরা আলোচনা করব। এই ধরনের প্রশ্ন আরও আসবে। শূন্যস্থান পূরণ করো 2 নম্বরে আছে। ইলেকট্রিক কলিং বেলে ড্যাশ চুম্বক ব্যবহার করা হয়, তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। সিনেমার পর্দায় আলোর ড্যাশ প্রতিফলন দেখা যায়, বিচ্ছুরিত প্রতিফলন দেখা যায়। সিনেমার পর্দায় বিচ্ছুরিত প্রতিফলন দেখা যায়। প্রজেকশন থেকে যে লাইটটা আসে সেই লাইটটা অ্যাকচুয়ালি সিনেমার পর্দায় সামান্য খসখসে মতো হয়, সেখানে বিচ্ছুরিতভাবে প্রতিফলন হয়, যাতে হচ্ছে সিনেমা হলের যে কোনো জায়গায় বসে সঠিকভাবে ছবিটা দেখতে পাওয়া যায়। একটা চুম্বকের দুটি সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। পৃথিবীর সমস্ত শক্তির মূল উৎস হলো সূর্য। ফিউজ তার খুব ড্যাশ উষ্ণতায় গলে যায়, খুব কম উষ্ণতায় গলে যায়। উচ্চ রোধ সম্পন্ন হয় আর কম গলনাঙ্ক হয়। সাধারণত 200 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে ফিউজ তার গলে যায়। 3 নম্বর আছে, নিচের প্রশ্নগুলির উত্তর অতি সংক্ষেপে লেখো। বলা আছে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত? আমরা জানি একটি চুম্বকের চৌম্বক দৈর্ঘ্য চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86। এখানে চুম্বকটির জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া রয়েছে, চৌম্বক দৈর্ঘ্য সমান 0.5 ইন্টু 0.86 মিটার, 0.43 মিটার। দুটি সেলের ব্যাটারিকে প্রতীকের সাহায্যে দেখো। একটা সেলকে সাধারণত দেখানো হয় এর বড় দাগটাকে হচ্ছে পজিটিভ প্রান্ত এবং ছোট দাগটাকে নেগেটিভ প্রান্ত বলে ধরা হয়। এখানে দুটো সেল আছে, তাহলে এই পজিটিভের সঙ্গে পজিটিভ প্রান্ত, একদিকে নেগেটিভ প্রান্ত, সেই নেগেটিভ প্রান্তের সঙ্গে আবার পজিটিভ প্রান্ত যোগ করতে হবে, তবেই একটা সার্কিট তৈরি হবে। তো সেই জন্য এইভাবে দেখানো হয়েছে। অভিসারী আলোকরশ্মি গুচ্ছের একটি রেখাচিত্র অঙ্কন করো। অভিসারী আলোকরশ্মি গুচ্ছ কাকে বলে? যে রশ্মিগুচ্ছগুলো পরস্পরের দিকে এগিয়ে এসে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা মিলিত হয় বলে মনে করা হতে চায়, তাদেরকে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ বলে।
সাধারণত প্রতিসরণের পর উত্তল লেন্স থেকে যে আলোক রশ্মিটা বেরোয় হচ্ছে সেটাই হচ্ছে অভিসারী আলোক রশ্মি গুচ্ছ। দেখো আমি ছবি এঁকে দেখিয়ে দিয়েছি। লাইটের যে কোনো ছবি আঁকার সময় এই তীর চিহ্ন বা অভিমুখ দেখানোটা ভীষণ গুরুত্বপূর্ণ। আয়নার সামনে দাঁড়ালে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? আয়নার সামনে দাঁড়ালে একটা সমশীর্ষ সমান আকৃতির, একটা কথা এখানে যোগ করা যেতে পারে, বিপরীত পার্শ্বীয়। বিপরীত পার্শ্বীয় মানে কি? অসৎ প্রতিবিম্ব গঠিত। বিপরীত পার্শ্বীয় মানে কি? তোমরা যদি আয়নার সামনে দাঁড়াও দেখবে তোমাদের বাম হাতটা ডান হাতটা মনে হচ্ছে, ডান হাতটা বাম দিক মনে হচ্ছে, এইটাকে বিপরীত পার্শ্বীয় বলে। ঠিক আছে? এবার 5 নম্বর প্রশ্ন কি আছে? প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? প্রাইমারি সেলে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। চৌম্বক 6 নম্বর প্রশ্ন, চৌম্বক ক্ষেত্র কাকে বলে? একটা চুম্বক রইল, সেই চুম্বকের কাছাকাছি অঞ্চলে তার কিছুটা অঞ্চল তৈরি হয় যেখানে অন্য কোনো চুম্বককে নিয়ে গেলে বা চৌম্বক হচ্ছে সেটা আকর্ষণ করে বা বিকর্ষণ করে, বা চৌম্বক পদার্থকে নিয়ে গেলে আকর্ষণ বা বিকর্ষণী ক্ষমতা কার্যকরী হয়। সেই অঞ্চলটাকে বলে চৌম্বক ক্ষেত্র। এই পুরো যে অঞ্চলটার মধ্যে চুম্বক তার প্রভাব আকর্ষণ ও বিকর্ষণ ক্ষমতা তৈরি করে, তার একটা ক্ষেত্র তৈরি করে, সেটাই আসলে চৌম্বক ক্ষেত্র। 4 নম্বরে আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 3টে করতে বলা আছে, আমরা 4টেই উত্তর দিয়েছি, দেখে নাও। প্রথম আছে নিয়মিত প্রতিফলন আর বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য। নিয়মিত প্রতিফলন মানে একটা মসৃণ প্রতিফলের হচ্ছে তলের উপর বা পৃষ্ঠের ওপর প্রতিফলনটা ঘটবে। বিক্ষিপ্ত প্রতিফলন মানে এবড়ো খেবড়ো বা অমসৃণ পৃষ্ঠের ওপর ঘটবে। নিয়মিত প্রতিফলনে আপতিত আলোক রশ্মি আর প্রতিফলিত রশ্মি সমান্তরালভাবে একটা নির্দিষ্ট দিকে চলে যাবে, মানে আপতিত রশ্মিগুলো সমান্তরালভাবে এসে প্রতিফলিতগুলো প্রতিফলনের পর একটা নির্দিষ্ট দিকে সমান্তরাল রশ্মি হিসাবেই যাবে। বিক্ষিপ্ত প্রতিফলন বা প্রতিফলনের ক্ষেত্রে আপতিত রশ্মিগুলো সমান্তরালভাবে এলেও প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে পড়বে। নিয়মিত প্রতিফলনের ছবি স্পষ্ট হবে, বিক্ষিপ্ত প্রতিফলনের ছবি অস্পষ্ট হবে। 2 দেখো কি আছে, চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয় কেন? এখন পদার্থের ভৌত ধর্ম কি? পদার্থের ভৌত ধর্ম হচ্ছে যে এমন কিছু ধর্ম যেগুলো পরিবর্তন ঘটলেও পদার্থটার মূল আণবিক গঠনে কোনো রকম পরিবর্তন ঘটে না। মানে তার যে পরিবর্তনগুলো ঘটে সেগুলোকে আমরা পর্যবেক্ষণ করতে পারি, সেটাকেই বলা হয় পদার্থের ভৌত ধর্ম। এখন চুম্বকত্ব কি? চুম্বকত্বের ক্ষেত্রে এরকম দেখো, যদি একটা ঘর্ষণের কারণে বা তড়িৎ প্রবাহ চালনা করে চৌম্বক পদার্থকে সহজে চুম্বকে পরিণত করা যায়। মানে একটা চৌম্বক পদার্থের উপর যদি একটা চুম্বক দিয়ে আমরা ঘুষতে থাকি, তাহলে সেটা কিছুটা চৌম্বকত্ব পেতে পারে। বা একটা সহজ পরীক্ষা, আমরা স্থির তড়িৎ চুম্বকও তৈরি করতে পারি যদি একটা সামান্য প্লাস্টিকের আমরা চিরুনি নিয়ে মাথার চুলে অনেকক্ষণ ঘষি, তারপর ছোট্ট ছোট্ট করে পাতলা কাগজ রাখি তার সঙ্গে, দেখা যায় সেটা আকর্ষিত হচ্ছে। এটাও এক ধরনের স্থির তড়িৎ চুম্বক। পরবর্তীকালে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, এখন শুধু জেনে রাখো। আবার আঘাত, উষ্ণতা বৃদ্ধি বা দীর্ঘদিনের অব্যবহারের কারণে চুম্বক অনায়াসে বিচুম্বিত করা যেতে পারে। তাই চুম্বকত্ব পদার্থের একটা অস্থায়ী ধর্ম। আর এর সঙ্গে আবার বললাম যে একটা চুম্বক পদার্থ যদি চুম্বকে পরিণত হয়, প্রকৃতপক্ষে তার কিন্তু আণবিক গঠনের কোনো পরিবর্তন ঘটে না। সে চুম্বকে পরিণত যেটা শুধু পর্যবেক্ষণ করা যায়। তাই চুম্বকত্বকে পদার্থের ভৌত ধর্ম বলা হয়। বর্ণালী কাকে বলে? সাদা বা বহুবর্ণী আলো উপযুক্ত বিচ্ছুরকের মধ্যে দিয়ে যাওয়ার ফলে
উপাদান বর্ণে বিশ্লিষ্ট হয়ে যে রঙিন আলোকপটী গঠন করে তাকে বর্ণালী বলে। যেমন রামধনু। রামধনু কি সাদা আলো, সাদা আলোর মধ্যে আমরা জানি 7টা হচ্ছে বর্ণ থাকে বা 7টা কালার থাকে। সেই 7টা কালারে প্রিজমের মধ্য দিয়ে যদি এখন রামধনু হচ্ছে ইয়ে করা হয়, হচ্ছে 7টা আলো তৈরি করে বিচ্ছুরিত হয়ে প্রাকৃতিকভাবে, অথবা যদি একটা সাদা আলোকে প্রিজমের মধ্যে দিয়ে পাঠানো হয় তাহলে ওই রামধনুর মতো 7টা আলোতে ভেঙে যায়। এগুলোকে এক একটাকে বর্ণালী বলে। নির্জল কোষ কি সেটা দেখে নাও। নির্জল কোষ হচ্ছে একটা বর্তমান দিনে ব্যবহার করা, প্রচুর পরিমাণে ব্যবহার হয় এরকম একটা প্রাথমিক কোষ বা প্রাইমারি সেল। এখানে কি হয়, জিঙ্কের চৌঙাকৃত একটা খোলকের মধ্যে কেমিক্যাল হিসেবে ব্যবহার করা হয় অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এছাড়া কাঠকয়লা গুঁড়ো ও সামান্য পরিমাণ জলের একটা লেই ব্যবহার করা হয়। লেইটার মধ্যে খাড়াভাবে রাখা থাকে একটা কার্বন দণ্ড যেটা ধনাত্মক মেরু, এবং জিঙ্কের খোলকের তলদেশের কোষটি ঋণাত্মক মেরু হিসেবে কাজ করে। ঠিক আছে, এখানে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। বোঝা গেল? এবার 5 নম্বর প্রশ্ন, 3-4টে বাক্য উত্তর দিতে বলেছে। এগুলো অথবা আছে, আমরা সবই আলোচনা করেছি, দেখে নাও। অণুচুম্বক কি? চৌম্বক আবেশ কি? অণুচুম্বক কি? অণুচুম্বক বলতে একটা অণু বা একটা ছোট কণাকে বোঝায় যা চৌম্বকীয় বৈশিষ্ট্য প্রদর্শন করে। এই ক্ষুদ্র চুম্বকগুলি অণু বা কণার মধ্যে ইলেকট্রনের ঘূর্ণন ও কক্ষপথের কৌণিক ভরবেগ থেকে তৈরি হতে পারে। চৌম্বক আবেশ কাকে বলে? কোনো চৌম্বক পদার্থকে একটি শক্তিশালী চুম্বকের কোনো মেরুর কাছে রেখে বা মেরুটিকে সামান্য স্পর্শ করালে চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাটাকে চৌম্বক আবেশ বলে। অথবা প্রশ্নটা দেখো, জৈব শক্তি কাকে বলে? বিভিন্ন জৈব পদার্থগুলো বিশেষ পর্যায়ক্রমিক প্রক্রিয়ায় জীবনীর দ্বারা বিয়োজিত হয়ে জৈব গ্যাস উৎপাদন করে, যার মধ্যে প্রায় 60% মিথেন CH4 থাকে। এই মিথেন গ্যাসকে জ্বালানি হিসেবে ব্যবহার করে তাপ শক্তি বা বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। এই শক্তিকেই জৈব শক্তি বলে। যে পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা কি? আমরা জানি সবাই, পরিবেশ বান্ধব শক্তির সব থেকে বড় প্রয়োজনীয়তা এটা দূষণ কমায়, যেটা নিয়ে আমরা লিখেছি, দেখে নেবে পজ করে ভিডিওটা। যারা প্রাকৃতিক সম্পদকে রক্ষা করে, জনস্বাস্থ্যের উন্নতি ঘটায়, জীবাশ্ম জ্বালানি যেটা নিয়ে আজকাল বিভিন্ন ধরনের জিওপলিটিক্যাল কনফ্লিক্ট চলে, সেটা উপর নির্ভরতা হ্রাস করে। তাই আস্তে আস্তে বিভিন্ন দেশগুলো এই পরিবেশ বান্ধব শক্তির দিকে, বিশেষ করে যাদের জীবাশ্ম জ্বালানির পরিমাণ কম, তারা ঝুঁকছে। 2 নম্বর প্রশ্ন কি? লঘু থেকে ঘন মাধ্যমে এবং ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির প্রতিসরণের ঘটনা চিত্রের মাধ্যমে দেখাও। এখানে দেখো, সাদাটা আমরা লঘু মাধ্যম হিসেবে ব্যবহার করেছি, এখানে আমাদের লিখে দেওয়া উচিত। আলোক রশ্মি যদি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে আসে, যেমন লঘু মাধ্যম মানে বায়ু, বায়ু থেকে যদি কাঁচ বা জলের মধ্যে প্রবেশ করে তাহলে প্রতিসৃত রশ্মিটা অভিলম্বের দিকে সরে যায়। অভিলম্বটা কি? অভিলম্বটা হচ্ছে আলোক রশ্মি, আগত আলোক রশ্মি একটা তলের উপর যেখানে আপতিত হয় সেই বিন্দুতে যদি একটা লম্ব আঁকা হয় সেটাই হচ্ছে অভিলম্ব। ঠিক আছে, এখানে আপাতন কোণ আই গ্রেটার দেন প্রতিসরণ কোণ হয়। ঠিক আছে, বোঝা গেল? আর আলোক রশ্মি ঘনতর মাধ্যম থেকে যদি লঘুতর মাধ্যমে যায় তাহলে কি হয়, থেকে বায়ুতে প্রবেশ করে, তাহলে সেটা অভিলম্ব থেকে দূরে সরে যায়। এক্ষেত্রে দেখো, সম্ভবত আমার এক্ষেত্রে লেখাতে একটু গন্ডগোল হয়েছে, তোমরা এটা কারেকশন করে নেবে। এক্ষেত্রে আপাতন কোণটা হচ্ছে QON ডট, আর প্রতিসরণ কোণটা হচ্ছে NOP বা PON, যা খুশি বলতে পারো, NOP এর চেয়ে ছোট হবে, মানে প্রতিসৃত রশ্মিটা অভিলম্ব থেকে একটু দূরে সরে যাবে। এক্ষেত্রে I
লেস দেন আর। ঠিক আছে, একটা বদ্ধ বর্তনী রেখচিত্র অঙ্কন করো যেখানে একটা ব্যাটারি আছে, একটা বৈদ্যুতিক বাতি ব্যবহার করা হয়েছে, একটা সুইচ আর তার। এক্ষেত্রে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যাচ্ছে তড়িৎ শক্তি, দেখে নেবে। তড়িতের ক্ষেত্রেও কিন্তু দিক নির্দেশ করাটা ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নতে চলে যাই। ফিউজ তার কি? ফিউজ তার হচ্ছে বৈদ্যুতিক লাইনে চীনামাটির হোল্ডারে আগে বলেছি আমরা নিম্ন গলনাঙ্ক আর উচ্চ রোধ সম্পন্ন একটা পরিবাহী তার রাখা হয়, একে ফিউজ তার বলে। এটা সাধারণত সীসা আর টিন এর সংকর ধাতু দ্বারা তৈরি। ফিউজ কেন ব্যবহার করা হয়? ফিউজ তার, ফিউজ হলো এটা একটা সুরক্ষামূলক ব্যবস্থা প্রকৃতপক্ষে। যদি বাড়িতে শর্ট সার্কিট হয় তাহলে ফিউজ প্রথমেই কি হয়, ওই ফিউজ তারটা কেটে যায় বা ফিউজ হয়ে যায় আমরা বলি। তারপরে গোটা বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ফলে আমাদের যে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল গুডস আমরা ব্যবহার করি, বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো ব্যবহার করি, সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বেঁচে যায়। ঠিক আছে, আমি ডিটেল ভালো করে লিখে দিয়েছি, তোমরা দেখে নিও। এলইডি কি? এলইডি হলো একটা বিশেষ প্রকার ইলেকট্রনিক উপকরণ যা সেমিকন্ডাক্টর যা তড়িৎ শক্তিকে সরাসরি দৃশ্যমান আলোক শক্তিতে রূপান্তরিত করে। সাধারণত এগুলিতে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী হিসাবে গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফাইড ইত্যাদি ব্যবহার করা হয়। এগুলো সাধারণত লাল, সবুজ, কমলা কালারের হয়, এছাড়া আরও নানা রকম হতে পারে এখন। আর এলইডি ব্যবহারের সুবিধে কি? এতে কোনো ফিলামেন্ট থাকে না, যেন বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট থাকে, তোমরা জানো। এলইডিতে কিন্তু সেরকম ফিলামেন্ট থাকে না, এগুলো অনেক দিন পর্যন্ত চলতে পারে, এগুলো খুব কম ভোল্টেজেও কাজ করে। আর এর যে ইলেকট্রিক বা বিদ্যুৎ শক্তির খরচ সেটা কম হয়। আর এলইডির দাম কম, আকারে ছোট হয়, ওজনে হালকা হয়, দেখতে সুন্দর হয়, ফলে ব্যবহার করার সুবিধেও হয়। ঠিক আছে, আজ এই পর্যন্ত রইল। আমরা পরের ভিডিওতে লাইফ সায়েন্সটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা তাহলে আমাকে কমেন্ট বক্সে করতে পারো।